হাই গাইস, আমি নাইম। তোমরা যারা ফেসবুকে আইসিটি ক্লাব গ্রুপটাতে আছো তারা হয়তো আমার নাম জানো। আমি ওই গ্রুপটার অ্যাডমিন। আজ থেকে আমি তোমাদের জন্য টিউটোরিয়াল দেওয়া শুরু করলাম। আশা করি টিউটোরিয়ালগুলা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। তোমরা টিউটোরিয়ালগুলো থেকে বেশ উপকার পাবা। টিউটোরিয়ালগুলোতে আমি ডিরেক্টলি তোমাদের শিখাতে পারবো বলে মনে করি, আর খুব একটা ইন্টারেস্টিং কিছু করতে পারবো সে ব্যাপারে আমি খুব একটা শিওর না, কেননা আমি রেডিও আর্টজেও না, আবার ওদিকে ভালো কলেজ বা স্কুলের টিচারও না। সো ওইভাবে ভালোভাবে খুব ইফেক্টিভ কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো যা খুব অ্যাট্রাকটিভ হবে, এরকম হবে কিনা আমি বলতে পারতেছি না। যাই হোক, আমি তোমাদের ছোট ভাই বোন ভেবে চিন্তা করে টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি। আশা করি তোমরাও ওরকম আমাকে বড় ভাই হিসাবে নিবা। আমি যদি টিউটোরিয়ালের মধ্যে কোনো ফল্ট অবশ্যই করব, সব জায়গায় আমি পারফেক্ট করতে পারবো এমন তো আর না। তো অবশ্যই তোমরা আমি কোনো ফল্ট করলে ভাববা ওকে ভাইয়া করছে, ঠিক আছে। ওকে, তাহলে স্টার্ট করি। আমরা ফার্স্টে তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। আমার কাছে মনে হয়েছে তৃতীয় অধ্যায় থেকেই স্টার্ট করা উচিত, কারণ ফার্স্ট অধ্যায়টা টোটালি ডেসক্রিপটিভ টাইপের। সো ওইটা আসলে মেমোরাইজ করতে হবে, এখানে বোঝানোর আছে, তারপরে ওই রকম কিছু বোঝার নাই। সেকেন্ড অধ্যায়টাও অনেকটা আরেকটু বোঝার, তাও এরকম তৃতীয় অধ্যায়ের মতো এত ক্যালকুলেটিভ টাইপের না, তাহলে টোটালি ক্যালকুলেটিভ। আমার মনে হয় এই অধ্যায়টা যদি তোমরা সবাই বুঝতে পারো তাহলে এই সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করবা। ওকে, আমরা তৃতীয় অধ্যায় স্টার্ট করি। আর তোমরা এটা ভাবো না যে কিছু কিছু কলেজে তৃতীয় অধ্যায় থেকে শুরু করছো এই জন্য আমি শুরু করছি, এটা না। জাস্ট আমার মনে হয়েছে অধ্যায়টা যদি তোমরা পারো তাহলে তোমাদের জন্য সাবজেক্টটা ইন্টারেস্টিং হবে, এই জন্য স্টার্ট করতেছে এটা দিয়ে। তো তৃতীয় অধ্যায় আসলে দুইটা অংশ নিয়ে গঠিত। একটা অংশ সংখ্যা পদ্ধতি এবং আর একটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি অংশটাতে তোমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা দেখবা। এখানে দেখবা কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়, তারপর সংখ্যা পদ্ধতি কেন এতগুলো সংখ্যা পদ্ধতি করা হয়েছে, এই জিনিসগুলো। আর ডিজিটাল ডিভাইস অংশটাতে তোমরা যেটা জানবা, ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এর ক্ষুদ্র ক্ষুদ্র কি অংশ নিয়ে গঠিত। সেই ডিভাইসগুলো একদম ভেঙে ফেললে ওইটার একদম ক্ষুদ্র অংশ, যেটা ইনিশিয়াল পর্যায়ে অংশগুলো কি, মানে একদম ক্ষুদ্র একটা জিনিসকে অ্যানালাইজ করতে করতে বা বিশ্লেষণ করতে করতে একদম ইনিশিয়াল পর্যায়ে ফান্ডামেন্টাল জিনিসগুলো কি, এই ফান্ডামেন্টাল ক্ষুদ্র জিনিসগুলো জানতে পারবা। এখানে গেট, তারপরে আরও কিছু জিনিস আছে, রেজিস্টার, কাউন্টার, এই ধরনের কিছু জিনিস আছে। এগুলো দিয়ে আসলে ডিজিটাল ডিভাইস তৈরি করা হয়। আর এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, ডিভাইসগুলো কি ধরনের তোমার বীজগণিত ফাংশনগুলো গ্রহণ করতে পারে, এটাকে আসলে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে সলভ করতে হয়, এই ধরনের কিছু জিনিস জানতে পারবা। ওকে, আর একটা জিনিস হচ্ছে তৃতীয় অধ্যায়টাকে আমরা কয়েকটা টিউটোরিয়ালে কভার করব। টিউটোরিয়াল 1, 2, 3 এইভাবে কিছু টিউটোরিয়াল থাকবে, সিরিয়ালি দিব। তোমরাও চেষ্টা করবে সিরিয়ালি ফলো করার জন্য। আজকে যেটা শুরু করতেছি এটা হচ্ছে টিউটোরিয়াল 1, সংখ্যা পদ্ধতি। আজকে যেটা আমরা করব এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হইল তোমার সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি, কতগুলা সিম্বল বা ডিজিট একত্রে বিন্যস্ত করে সংখ্যা তৈরি করা হয়। এখন কতভাবে সংখ্যা তৈরি করা যায়, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো মূলত একদম ইনিশিয়াল পর্যায়ে আমরা ফান্ডামেন্টাল ভাবে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক। তো অস্থানিক বা নন পজিশনাল, একটা আর স্থানিক বা পজিশনাল। আসলে সংখ্যার গুলার মধ্যে তোমার ডিজিট থাকে, একটা সংখ্যা কতগুলো ডিজিট নিয়ে গঠিত, এক হতে পারে একাধিক ডিজিট, ওই ডিজিটগুলো পজিশন অস্থানিক নাম্বার কিছু দেখা গেছে পজিশনের উপর ডিপেন্ড করতেছে, কিছু করতেছে না। অস্থানিক নাম্বারগুলো পজিশনের উপর ডিপেন্ড করে না, স্থানিকগুলো পজিশনের উপর ডিপেন্ড করে। পজিশনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে মূলত। অস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি আগেই বলছি, এটা তোমার সংখ্যার ডিজিটে অন্তর্ভুক্ত ডিজিটগুলার ডিজিট বা সিম্বলগুলার পজিশনের উপর ডিপেন্ড করে না। পজিশন তুমি চেঞ্জ করছো, সো হোয়াট, এটা নাম্বারের কোনো চেঞ্জ হবে না। অনেক
অনেক আগে, অনেক যুগ আগে যখন নাম্বার সিস্টেম ওইভাবে আসে নাই, তখন এই পদ্ধতিটা ইউজ করা হইতো। কিছু স্পেশাল টাইপের সিম্বলের মাধ্যমে সংখ্যা প্রকাশ করা হইতো, এবং ওই সিম্বলগুলো যদি আগে পরে, মানে একটা আগে লিখলা একটা পরে লিখলেও এটা চেঞ্জ হইতো না, নাম্বারটা চেঞ্জ হইতো না। এই সংখ্যা পদ্ধতিটা আমাদের আসলে ওইভাবে জাস্ট এইটুক জানলে এনাফ। আর এটা এখন আমাদের আলোচনার বিষয় না, আমাদের যত আলোচনা আছে সবই হবে স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে। এটা জাস্ট আগে ছিল, এটাই জাস্ট জানা যে আগে এরকম একটা সংখ্যা পদ্ধতি ছিল। এবার আমরা জানবো স্থানিক সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের পরবর্তী সকল আলোচনা হবে। স্থানিক সংখ্যা, আমি জাস্ট একটা উদাহরণ দেবো, এটাতে আমরা সব বুঝে যাবা। সে 125, 123, সে 123 তে একটা জিনিস দেখো, এখানে 3টা ডিজিট আছে, 1 2 3। এইটা একটা ডিজিট, এটা একটা। এখন ধরো আমি যদি এইটা লিখি 2 3 1, দেখো তো এই নাম্বারটা এই নাম্বার কি এক আছে? নাই। তার মানে কি এই সংখ্যাগুলার একটা যে সংখ্যা, এই সংখ্যার যে ডিজিটগুলার পজিশনের উপর ডিপেন্ড করে সংখ্যাটা পরিবর্তিত হয়েছে। এইটাই হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। কিন্তু অস্থানিকটা এরকম হইতো না। অস্থানিক কিছু স্পেশাল সিম্বলের মাধ্যমে প্রকাশ করে, তো ওই সিম্বলের আগে পরে লিখলেও এটার সংখ্যার কোনো চেঞ্জ হইতো না। ওটা উদাহরণ দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এটা অনেক আগের, তো ওইগুলো নিয়ে এখন কোনো আলোচনা নেই, আর ওটা আমাদের জানতেও হবে না। তো স্থানিক সংখ্যা, আই হোপ তোমরা স্থানিক সংখ্যা পদ্ধতি অ্যাটলিস্ট বুঝতে পারছো যে স্থানিক সংখ্যা পদ্ধতিতে আসলে কি বোঝানো হয়েছে। এখন এই স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো বেসের উপর ডিপেন্ড করে 4 ভাগে ভাগ করা হয়। এখন বেস জিনিসটা কি, জিনিসটা একটু তোমাদের জানতে হবে। ধরো এই যে আমরা দশমিক সংখ্যা, যেমন আমরা কোনো একটা সংখ্যা যখন প্রকাশ করি, ধরো 1 9 2, একটা জিনিস খেয়াল করছো 4, এরকম যত বড় সংখ্যা প্রকাশ করি, দেখো নাম্বারগুলো এককভাবে কিন্তু, মানে একটা পজিশনে কিন্তু 9-এর চেয়ে বড় হয় না। 9ই হাইস্ট। 9-এর চেয়ে বড় যদি করতে যাই 10, 1-এর পর একটা 10 নিয়ে আসতেছি, দুইটা সংখ্যা ডিজিট দিয়ে তখন। তো এই যে কতগুলা এরকম স্বাধীন ডিজিট নিয়ে নাম্বার প্রকাশ করা যায়, সর্বোচ্চ কতগুলা, সেই সংখ্যাটাই হচ্ছে তোমার বেস। ধরো আমরা মানে আমরা সচরাচর যে পদ্ধতিটা জানি সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা ডিজিট নিয়ে প্রকাশ করা যায়। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট নিয়ে নাম্বার প্রকাশ করা হয়। এই জন্য এটাকে বলা হয় বেস 10 বেস। এরকম তোমার 2 বেস আছে, যেটাতে দুইটা, জাস্ট 1 আর 0, মানে 0 আর 1। 8 আছে, যেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 8 বেস। আর একটা আছে তোমার 16 বেস, যেটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। এখানে 15 10কে এ বি সি ডি এরকম দিয়ে প্রকাশ আছে, ওইগুলো আমরা পরে জানতেছি। তো সে যে বোঝা গেল যে বেস, তাহলে বেজের উপর ডিপেন্ড করে স্থানিক সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। এই যে এই 4 ভাগে ভাগ করা হচ্ছে বেজের উপর ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে বাইনারি, যেটার বেজ হবে 2, অর্থাৎ নাম্বার হবে 0 আর 1 দিয়ে সকল নাম্বার প্রকাশ করবে। তারপর অক্টাল, এটা হচ্ছে 8। তারপরে ডেসিমাল, এটা হচ্ছে 10। আর তারপরে তোমরা একটা পাচ্ছ হেক্সাডেসিমাল, যেটা হচ্ছে 16। ওকে, ক্লিয়ার তো যে কিভাবে জিনিসগুলো হচ্ছে, যে বেজের উপর ডিপেন্ড করে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা সে ধরো আমি যদি বেজ লিখি, আমি এটা তো 15, আমি যদি এটা হচ্ছে 10 বেজে 15, যদি আমি এটাকেই 16 বেজে লিখি, জাস্ট একটা ডিজিট দিয়ে প্রকাশ করা হয়, এফ। এটা হচ্ছে 16 বেজে, কারণ 16 বেজে তো ওই যে 15 পর্যন্ত তো তোমার আছে, একটা করে ডিজিট নিয়ে হচ্ছে। যেমন 10কে আমি এ, তারপরে 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ, এইভাবে প্রকাশ করা হয়। ওকে, তোমরা তো আইডিয়া করতে পারতেছো জিনিসটা, ঠিক আছে? তাহলে 4 ভাগে ভাগ করা হচ্ছে, আমরা এই 4 ভাগে এখন ডিটেলস জানবো। প্রথমে জানবো বাইনারি সংখ্যা পদ্ধতিটা। বাইনারি, বাই অর্থ মানে এটা হচ্ছে 2 বেস। 2 বেস সংখ্যাকে বলা হয় বাইনারি। বাই অর্থ 2, এ থেকে নামটা নেওয়া হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এটা 0 আর 1, এই দুইটা সিম্বল দিয়েই বা ডিজিট দিয়ে সকল নাম্বারকে প্রকাশ করা যাবে। সে তুমি 2কে 0কে 0ই বাইনারিতে, 0 0ই, 1 1,
কিন্তু টু টু তো আর বাইনারিতে হইতে পারে না, টু হচ্ছে যে 1 0। দেখছো একটা জিনিস, দেখছো, খেয়াল করে দেখো, আমরা 8কে কিন্তু 8ই লিখি, দশমিক অর্থাৎ 10 বেজে 9 আসি, 9 এর পরে যখন 10 লিখতে যাই, অর্থাৎ এই দেখছো 10 বেজে 10 লিখতে গেলে 1 0 লিখে ফেলি। এটা 2 বেজে, তাহলে দেখো 0 কে 0ই লিখতেছি, 1 কে 1ই লিখতেছি, যদি 2 লিখতে যাচ্ছি এটা তো 2 বেজ, তাহলে 2 কে 1 0 লিখতেছি। ঠিক আছে, 3 কে এরকম লিখবো আমরা 1 1, আর এই ক্ষেত্রে 11 কে লিখবো 1 1। ঠিক আছে, কিছুটা আইডিয়া করতে পারতেছে। এটা হচ্ছে বাইনারি, যেটা দুইটা ডিজিট দিয়ে সকল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, যত বড়ই লেখো। 5, ওকে, 5 হবে হচ্ছে তোমার 1 0 1। দুইটার জন্য যে 3 ঘর হয়ে গেল, সে ধরো 99 এর পরে কিন্তু আমরা কি করি, 100-তে চলে যাই, এক ঘর বাড়ায় দিই, 1 0 0 100-তে চলে যাই, তাই না? ডেসিমালে এর বাইনারিতে এরকম। তো জিনিসটা বুঝতে পারলো, বাইনারি একটা জিনিস বলতে হয়, বাইনারি নাম্বারটা কম্পিউটিং সিস্টেমে খুবই ব্যবহৃত হয়। মানে কম্পিউটার মূলত কি, প্রসেসর আছে, এটা তো এত নাম্বার চিনে না, ও জাস্ট দুইটা জিনিসকে বুঝে, কারেন্ট আছে নাই, কারেন্ট আছে 1, কারেন্ট নাই 0, এই দুইটা স্টেট নিয়ে কাজ করে সে। যত বড় নাম্বারই করো সেটাকে আগে বাইনারিতে কনভার্ট করে তারপরে প্রসেসর নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এই জন্য কম্পিউটিং ইয়েতে এটা ব্যবহার করা হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে বিট। নর্মালি আমরা যে একটা ধরো 1 2, এটা হচ্ছে ডেসিমালে, যখন আমরা এটাকে ডিজিট বলি, 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, এই ক্ষেত্রে এগুলোকে বলা হয় বিট। 0 একটা বিট, 1 একটা বিট। ঠিক আছে, দুইটা বিট। এই আপাতত বাইনারি সম্পর্কে এইটুকু জানলেই আনাফ। অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতির আসলে অক্টা অর্থ 8, সে তোমরা ধরতেই পারতেছো, তাহলে এর বেজ হবে 8। 8 মানে এই পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য 0 থেকে 7 পর্যন্ত যে কোনো নাম্বার নিয়ে সংখ্যা প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি যে সংখ্যায় লিখবা সেই সংখ্যাটা হবে হচ্ছে 0 থেকে 8 এর মধ্যে, মানে এর ডিজিটগুলো হবে 0 থেকে 8 এর মধ্যে। তাহলে 7 পর্যন্ত তুমি লিখতে পারো, 8 আর লিখতে পারবা না। ঠিক আছে, 8 লেখার জন্য এখানে তোমার ওই যে 8 যখনই তুমি লিখবা 1 2 এভাবে লিখলা, লেখা যেই 7 পর্যন্ত লিখবে, 8 আসবে তখন 1 0 চলে আসবে, তাহলে 9 হচ্ছে এখানে 1 1 হয়ে যাবে। তাহলে আইডিয়াটা ক্লিয়ার। অক্টাল আসলে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। এই অক্টাল সংখ্যাটা আপাতত এইটুকু আইডিয়া থাকলেই হবে। 3 নাম্বার সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসি অর্থ 10, তো এখান থেকে তোমরা বুঝতেই পারতেছো যে এটার বেজ হবে হচ্ছে 10। আর অক্টাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা আসলে আমরা সবাই পরিচিত, আমরা যে এতদিন ধরে যে নাম্বার সিস্টেম বলতে যা বুঝি সবাই, এটা হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, 10 তার মানে কি 0 থেকে 9 এই পর্যন্ত ইউজ হবে। তুমি যে সংখ্যায় লিখো ওইটাতে তোমার কি থাকবে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখবে। 9 এর পরে যেই চলে যাবে 10 লিখতে হলে 1 0। আমাদের কাছে অনেক পরিচিত লাগে, 1 0 বুঝলে আমরা 10 বুঝে যাই, কিন্তু 1 0 তো 2 বুঝে যায় যদি বাইনারিতে। আমরা যেহেতু এটা অলওয়েজ ইউজ করি, এই জন্য 10 বলতে অলওয়েজ ডেসিমালে 10কে বুঝি। ওকে, 1 0 বলতে আমরা 10 বুঝে ফেলি। ঠিক আছে, 1 0 পর অক্টালে কিন্তু হচ্ছে 9, এরকম একটা থেকে একটা হয়। তো এটা ডেসিমাল তো সচরাচর সব জায়গায় ইউজ করা হয়। ওকে, ডেসিমাল এইটুকু এনাফ জানলেই। এরপরে 4 নাম্বার যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা অর্থ 6 আর ডেসি অর্থ 10, তাহলে হেক্সাডেসিমাল অর্থ হচ্ছে, মানে হেক্সাডেসি অর্থ হচ্ছে 16। তাহলে এইটা থেকে তোমরা আইডিয়া করতে পারতেছো যে এটার বেস সংখ্যা হবে হচ্ছে 16। ওকে, 16। তার মানে কি, এটাতে হচ্ছে 16টা সিম্বল ইউজ করা হবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সিম্বল আমি ইউজ করলাম, আর 6টা সিম্বল হচ্ছে এর থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, তাহলে 16 যখনই 15 পর্যন্ত তুমি এভাবে ইউজ করতে পারলা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, তারপর 10 হচ্ছে এ, 10 এর পরে 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে 15 পর্যন্ত পারলা। তারপরে 16 যখন ব্যবহার করতে হবে তখন এই যে 1 0 লিখতে হবে, 17 1 1। ঠিক আছে, এইভাবে। তো এটাও আপাতত তোমরা বুঝতে পারলা। এটা হচ্ছে কম্পিউটিং সিস্টেমে যখন অ্যাড্রেসিং করা হয়, মেমোরির অ্যাড্রেসিং। তোমরা এখন অবশ্য বললে এগুলো বুঝবা না মেবি, যাই হোক, অ্যাড্রেসিং করার সময় অ্যাড্রেসিং এর নাম্বারগুলো অনেক বড় বড় হয়, অনেক বড় বড়।
লক্ষ কোটির ঘরে হয়। তো এই জিনিসটা আরেকটু বলি, তাহলে আইডিয়া করতে পারবা। আমরা গিগাবাইটে মূলত করি। তো আমাদের কত আছে, 500 জিবি হার্ড ডিস্কের একটা থাকে যায়, ইউজ করি, তাই না? একটা জিনিস চিন্তা করো তো, 500 জিবি যদি হয়, এটা যদি বাইটে নিয়ে যাও কত বড় একটা নাম্বার হয়। জিবি জিবি হচ্ছে 1 জিবিতে হচ্ছে 1024 মেগাবাইট, আর 1 মেগাবাইট হচ্ছে 1024 কিলোবাইট। 1 কিলোবাইটে 1024 বাইট, সো অনেক বড়। এই জন্যই আমাদের মেমোরি বা র্যাম যে আছে, হার্ড ডিস্কের বললাম, র্যামের যে অ্যাড্রেসিং করা হয়, তখন নাম্বারগুলো দেখা যায় একটা 2 জিবি র্যামের অ্যাড্রেসিং করতে গিয়ে অনেক বড় একটা নাম্বার হয়। এই নাম্বারগুলোকে সহজে হেক্সাডেসিমাল দিয়ে প্রকাশ করা হয়, মানে অ্যাড্রেসিং ক্ষেত্রে ইউজ করা হয়। কেন এটা দিয়ে সহজেই হয় দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। ধরো তুমি 15 লিখতেছো ডেসিমালে, ঠিক আছে? এটাতে যদি তুমি ইয়েতে প্রকাশ করো হেক্সাডেসিমালে, জাস্ট এফ লিখলেই হয়ে যাচ্ছে। এখানে দুইটা লাগে, এখানে একটা। ওকে, আইডিয়া করতে পারছো? তো আমরা একটু রিভিউ করতে পারি যে আমরা 4টা পড়লাম। স্থানিক সংখ্যা পদ্ধতি বেজের উপর ডিপেন্ড করে 4 ভাগে ভাগ করা হচ্ছে। 1 নাম্বার ছিল বাইনারি, যেটার 2 বেস, তারপরে অক্টাল, এটা হচ্ছে 8 বেস, ডেসিমাল এটা 10 বেস, আর হেক্সাডেসিমাল 16 বেস। ওকে, এই জিনিসগুলো জানছি। এরপরে আমরা যে টপিক্সটা জানবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই যে কেবল আমরা বেজের উপর ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতি জিনিসগুলো জানলাম, এই সংখ্যা পদ্ধতিটা এখন রূপান্তর দেখবো আমরা, কিভাবে এক সংখ্যা পদ্ধতি মান একই থাকবে কিন্তু রূপান্তর হয়ে অন্য একটা সংখ্যা হবে। সে ধরো তুমি এইটা একটা সে ধরো 50 নিয়ে একটা নাম্বার নিলা। 15 নাম্বারটা, এটার মান কিন্তু 15, 10 বেস। 10 বেসে এটা হচ্ছে 15। এই নাম্বারটাই যখন তুমি বাইনারিতে করতে যাবা, তখন কিন্তু হয়ে যাবে 1 1 1 1। বাইনারিতে হয়ে গেল এইটা, ঠিক আছে? আর যদি তুমি এটা অক্টালে করতে যাও, অক্টালে দেখো 7 হচ্ছে তোমার কি হবে, 7 দুগুণে 14, 8 দিয়ে ভাগ করা 8 আর 7, 17 হবে, ঠিক আছে? 17 এটা হচ্ছে অক্টালে। আর এই একই নাম্বার এটা যে ইয়েতে হেক্সাডেসিমাল এফ হবে। তো জিনিসটা তোমরা বুঝেই গেলা যে আমার এখন আমি তো এটা করে ফেললাম কারণ আমি জানি, তোমরাও এটা জানবা, তো তোমরাও করতে পারবা। তো জিনিসটা বুঝলাম, মানে একই নাম্বার মান কিন্তু একই, কিন্তু এক একটা বেজে সেটা চেহারা এক এক রকম হয়ে যাচ্ছে। এই যে মানে প্রকাশ করা, এই প্রসেসটাই আমরা শিখবো। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে যাই, তাহলে 4টা যেহেতু আমার আছে, একটা থেকে আর একটা শিখতে হবে। আবার ধরো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম, তাহলে বাইনারি থেকে দশমিকের রূপান্তরটা আমাকে শিখতে হবে। এভাবে দেখা যাচ্ছে 12 প্রকার রূপান্তর শিখতে হবে। তো তোমাদের খুবই খুশির একটা সংবাদ দেয়, সেটা হচ্ছে যদি তুমি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখতে পারো এবং বাইনারি থেকে দশমিক সংখ্যা শিখতে পারো, তাহলে অন্যগুলা করা আসলে তোমাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। আই গ্যারান্টিড, এটা প্রবলেম হয় না। জাস্ট এই দুইটা মনোযোগ দিয়ে শিখো, তারপর যে কোনোটাই তুমি তখন চেঞ্জ করতে পারবা। ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল মনে রাখলে আর বাইনারি মনে রাখলেই হয়। ডেসিমাল মানে 10 বেস, ঠিক আছে? বাইনারি মানে 2 বেস। 10 মানে 0 থেকে 9 এর মধ্যে ডিজিট গুলাই হবে, আর এটা মানে 0 থেকে 1। একটা জিনিস দেখো তো, এই নাম্বারটা মানে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত হইতে পারতেছে, কিন্তু এটাতে 0 আর 1 এর চেয়ে বড় হইতে পারবে না। তো কোনো একটা সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো আর তার রিমাইন্ডার ভাগশেষ নাও, তাহলে ভাগশেষ কিন্তু কখনো 0 এর চেয়ে বড় হইতে, মানে 2 এর চেয়ে বড় হইতে পারবে না। আইডিয়াটা ক্লিয়ার? মানে তাহলে এটার প্রসিজিওর হবে এরকম যে এই সংখ্যাটাকে, দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবা, তার রিমাইন্ডারগুলো নিবা, যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা 0 না হচ্ছে ততক্ষণ করতে থাকবা। এইটাই প্রসেস, খুবই ইজি, তোমরা নিজেরাই এখন পারবা। তো যখনই তুমি কোনো একটা সংখ্যাকে একটা সংখ্যা পদ্ধতি অন্য সংখ্যা রূপান্তর করতে যাবে, তখন দুইটা কথা বলবে, অবভিয়াসলি আসবেই।
যে আমরা জানি না ভগ্নাংশবিহীন সংখ্যা ভগ্নাংশযুক্ত সংখ্যা। তো ভগ্নাংশ এই যে সে ধরো 10, এটা কি হলো, কোনো ভগ্নাংশ যদি পয়েন্ট না দেয় এটা ভগ্নাংশবিহীন। যদি আমি এই 10.2 এটা একটা সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশযুক্ত। তো পয়েন্টযুক্ত কোনো সংখ্যা হচ্ছে ভগ্নাংশ, মানে ভগ্নাংশ অংশটুকু অ্যাড হয়েছে এখানে। তাহলে এটার একটা প্রসেস হবে, এটা একটা। তবে একটা তোমাদের মজার ব্যাপার শুনি, এটা টোটালটা চেঞ্জ করার সময় তোমার এই পূর্ণ অংশটুকু আগের মতো করেই চেঞ্জ করতে হবে, জাস্ট এই পয়েন্টের পরে অংশটুকু আলাদাভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা ভগ্নাংশবিহীন একটা সংখ্যা নিয়ে তোমাদের উদাহরণ সহকারে দেখায় দিই যে কিভাবে এটা চেঞ্জ করতে। একটা দেখলেই তোমরা এবং সব পারবা। সে ধরো 13 একটা নাম্বার নেই, 13 নাম্বারটাকে আমরা দশমিক বা ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করব। ফার্স্টেই 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, ভাগ করলে 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফলটা এখানে লিখতে হবে, আর রিমাইন্ডার বা ভাগফলটা এইখানে লিখতে হবে। তাহলে ভাগ যদি করো এটা ভাগফল হয় 6, 6 দুগুণে 12 আর 1, এই যে 12 আর 1 13, এই যে 1। তারপরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করো 3, দেখো এবার 3 দুগুণে 6, তোমার রিমাইন্ডার 0। এইটাকে তুমি আবার ডিভাইডেড করো, ডিভাইডেড করলে তুমি 3, তাহলে 2 1 2, আর এই পাশে থাকতেছে 1। এইটাকে আবার ভাগ করো, 2 কি ভাগ যায় না, তাহলে ভাগফল 0 আর হবে 1। এই ভাগশেষগুলো নিলেই তোমার রূপান্তর হয়ে গেল। তাহলে এটাকে জাস্ট উল্টাভাবে নিতে হয়, ফার্স্টে লিখতে হয় 1 1, তারপরে 0, তারপরে 1। এই 1টা এইখানে প্রথমে এইখান থেকে নিতে হয়। তাহলে আমরা এই সাইনটাকে এইভাবে দিতে পারি, তোমাদের বইতে দেখলাম এইভাবে দিছে। তো এইটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে এমএসবি, আর এইটা হচ্ছে তোমার এলএসবি। একটু লেখা একটু টাফ, তোমরা বুঝে নিও। এইটাও তোমাদের বুঝাই দিচ্ছি। সে ধরো তোমরা জানোই, জাস্ট একটু মডিফাই করে নিতে হবে ধারণাটাকে। 1 2 3, দেখো তো আমরা 1 সবার প্রথমে দেখছি। 1 কি ছিল? সবচেয়ে বড় ঘরের। এটা এককের ঘর, দশকের ঘর, তারপর শতকের ঘর। তো এককের ঘরকে আমরা প্রথমে না লিখি, দশকের ঘরটা লিখি, জানি যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আগে লিখছি। এটা হচ্ছে এককের আর এটা হচ্ছে শতকের। এই যে এটা হচ্ছে এককের, এটা তোমার, এটা আসলে শতকের হবে কি হবে না এটা তার আমরা জানি না, যাই হোক। তো যাই হোক, এটা হচ্ছে প্রথমের ঘর, এটা শেষের ঘর, এটা প্রথমের ঘর, এটা শেষের ঘর। এটাকে মোস্ট বলা হয়, এটা লিস্ট বলা হয়। ওকে, তাহলে এবার দেখো ফাইনাল তুমি কনভার্ট করে ফেললা। তাহলে এটা কি ছিল? 10 বেস, অর্থাৎ দশমিক। এটা কি 2 বেস। তো জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয় 1 3, মানে রেজাল্ট লেখার সময় এইভাবে লিখতে হয়। এটার বেসটা হচ্ছে 10, তাহলে এই যে ছোট্ট করে এখানে 10 লিখে দিতে হয়। এটা হচ্ছে সমান সমান কি হয়ে গেছে? হয়েছে 2 বেজের 1 1 0 1। এটা হচ্ছে 2। ওকে, তোমাদের এই বাইনারি নিয়ে জাস্ট একটা মজার, এটা আসলে ওইরকম কোনো কিছু না, জাস্ট তোমাদের একটা শর্টকাট বলতে পারো, এরকম একটা জিনিস শিখাই। সে ধরো 1 এর বাইনারি কিন্তু 1ই, মানে দশমিক। আমরা সাধারণত সবসময় 1 2 বলতে যা বলবো এটা দশমিকের। তাহলে 1 1ই। এইটাকে ডাবল করলে কি হয়? 2। আর এইটাকে ডাবল করলে 1 0 হয়ে যায়। তোমরা একটা জিনিস জাস্ট মনে রাখবা, বাইনারি সংখ্যার লাস্টে একটা 0 অ্যাড করা মানে সংখ্যাটাকে ডাবল করা। সে 4, সংখ্যাটা হবে কি 1, এই একটা 0, এটা মানে হচ্ছে 2 ছিল, এই আর একটা 0 অ্যাড করো, 4 হয়ে গেল। সে ধরো 8, তাহলে কি হবে? আমার 4 ছিল 1 0 0, এই আর একটা 0। তোমরা মনে করো না শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো সংখ্যা। ধরো 5 সংখ্যাটা হচ্ছে আমার বাইনারিতে করলে হয় হচ্ছে 1 0 1। তোমরা তাহলে 10 সংখ্যাটা কিভাবে পাবা? এই দেখো, জাস্ট খালি ওর লাস্টে একটা 0 অ্যাড করে দাও।
লিস্ট সিগনিফিকেন্ট বিটে একটা 0 অ্যাড করে হয়ে গেল 20। ওকে, নো প্রবলেম। 20 হচ্ছে এটা জাস্ট একটা শর্টকাট যাতে তোমরা ইজিলি বের করতে পারো। 1 0 1 0 আর একটা 0 অ্যাড করে দাও। সে তোমার কাছে কেউ চাইলো যে 16 এর বিটটা লিখো, 16 এর বিট বের করো, তোমার ওই ভাগ করে করে বের না করে তুমি যদি 8 এর বিটটা জানো, ইজিলি 8 এর পরে একটা 0 অ্যাড করে দিলেই তোমার হয়ে গেল 16। এই 8 এর তুমি জানো 3টা 0, তাহলে একটা। ওকে, এটা জাস্ট শর্টকাট, এমন কিছু না। তো আমি তোমাদের ভগ্নাংশবিহীন সংখ্যার ক্ষেত্রে কিছু এক্সারসাইজ দিছি, যেগুলা আশা করি এই কয়েকটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি আরও হাজার হাজার বই থেকে অনেক প্র্যাকটিস করতে। এটা আমি নিজে থেকে দিছি, জাস্ট একটা সিকোয়েন্স অনুযায়ী যে এইভাবে করলে সহজ সহজ এরপরে কঠিন। তো আশা করা যায় যে কোনো নাম্বারকে তুমি কনভার্ট করতে পারবা ভবিষ্যতে। মানে তাহলে তোমরা ট্রাই করো। আর এটার রেজাল্ট আমার মনে হয় না এটার কোনো রেজাল্ট দরকার আছে, তোমরা নিজেরাই পারবা। আর তারপরেও যদি মনে হয় সব বন্ধুদের শেয়ার করো, রেজাল্ট গ্রুপে শেয়ার করতে পারো। কেউ যদি কারো কোনো রেজাল্টে প্রবলেম হলে আমাকে বলতে পারো, আমি রেজাল্ট দিয়ে দিতে পারি। আর ক্যালকুলেটারের সাহায্যে ইজিলি এগুলা বের করা যায়। তবে ক্যালকুলেটর দিয়ে তোমরা এখনই বের করো না, বের করলেও আগের ম্যানুয়ালি করে তারপর ক্যালকুলেটর দিয়ে টেস্ট করতে পারো। ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা না পারো, সেই ক্ষেত্রে গ্রুপে বললে আমি তোমাদের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে শিখাই দিব যে কীভাবে ক্যালকুলেটর বের করতে হয়। ওকে, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করো। এরপরের যে অংশটুকু, এটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যার ক্ষেত্রে। ইতোমধ্যে তোমরা জেনে গেছো যে ভগ্নাংশ যুক্ত সংখ্যা বলতে আসলে কি বোঝায়। যে আমার আগে ধরো 13 করছি, ধরো 13 সাথে যদি তুমি পয়েন্ট করে এখানে লেখো 17, তাহলে এটা একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যা হইল। এখন এইটা তুমি আগের প্রসেসেই কনভার্ট করবা, অর্থাৎ আমাদের আসছিল 1 1 0 1, ঠিক আছে, তারপর পয়েন্ট দিয়ে রাখলা। আর এইটাকে কনভার্ট করার সিস্টেম এইখানে দেখো, এইভাবে তুমি সেইভাবে লিখে দিবা 0, এটা এই অংশটুকু তো করেই ফেলছো, এটার আগে তাহলে 0 বসায় নিয়ে জাস্ট পয়েন্টের অংশটুকু তাহলে 1 7 গুণ করতে থাকবা যতক্ষণ পর্যন্ত 0 না আসে। ওই ক্ষেত্রে কি ভাগ করছো না, এই ক্ষেত্রে গুণ, পয়েন্টের পরের গুলা গুণ করতে হয়। তাহলে গুণ করে কি হবে, এইখানে আসবে হচ্ছে 34.0। এই যে পয়েন্টের এখানে 0 আসছে না, 0কে নিয়ে আসো এখানে। আর 1 থাকলে 1 নিয়ে আসবে, তাহলে এখানে 0 হয়ে যাবে পরে। ওকে, আবার এটাকে আবার গুণ করবা 2 দিয়ে। এবার কত হবে, এবার হবে হচ্ছে 0.68, এই হচ্ছে 6, এই হচ্ছে 8, এই হচ্ছে পয়েন্ট। এবারে 0 আসছে, তাহলে তুমি এই 0ই লিখবা। এটাকে আবার গুণ করো 2 দিয়ে। এইবার তোমার আসবে 6 3, এইখানে 1, দেখছো 1 চলে আসছে। 1 আসা মানে তুমি এই 1টাকে এইখানে লিখবা, আর এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে আবার তোমার এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো তখন তুমি এটাকে লিখবা এইভাবে 0.36 গুণন 2, তাহলে তোমার হবে 0.72। তাহলে 0 আসছে, এইখানে তোমার 0 বসায় দিতে হবে, আবার গুণ করে ফেলো 2 দিয়ে। তাহলে তোমার আসতেছে হচ্ছে 1.44 1 আসছে,
এই যে 1 নিলাম। এখনো কিন্তু তুমি 0.44 কে গুণ করো, তোমার কিন্তু 0 হচ্ছে না। সো তুমি এরপরে আরো অনেক আসবে। সো তুমি এইভাবে ডট ডট দিয়ে দিতে পারো যে এটাই হচ্ছে তোমার বাইনারি। তুমি 4টাও নিতে পারো, এটা কোনো ব্যাপার না, ইচ্ছা মতো। 5টা নেওয়াই বেটার, 6টা, 5টা নেওয়াই বেটার। এটা হচ্ছে যে 2। তাহলে তুমি এটাকে এবার লিখতে পারো যে 13.17, এটা হচ্ছে 10 বেজে যদি হয়, এইটা 2 বেজে 1.0.01001। লেখা একটু টাফ, তোমরা একটু বুঝে নিও। এটা এডিটর তো, টাচ হইলে লেখাই দিত। ওকে, তো এইটাই প্রকাশ করার নিয়ম। তা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবা ইজিলি। আর এখানে না বোঝার কিছু নাই, তোমরা এখন জাস্ট তোমরা যত প্র্যাকটিস করবে তত আরো ক্লিয়ার। আমি তোমাদের ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রেও কিছু উদাহরণ দিয়ে দিছি, এগুলা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের আর কোনো প্রবলেম হবে না। বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে সহজে তোমরা কনভার্ট করতে পারবা, সেটা ভগ্নাংশবিহীন হোক ভগ্নাংশযুক্ত সংখ্যায় হোক। তো প্র্যাকটিস করতে থাকো, আর কোনো প্রবলেম হলে তো অবভিয়াসলি তোমরা ইয়েতে গ্রুপে পোস্ট করবা। এখন এই টিউটোরিয়ালটা আশা করি তোমাদের জন্য ইফেক্টিভ হবে। এখন আরও কিছু কথা বলা দরকার। এই কথা হচ্ছে যে আমি তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করা কিন্তু খুবই ইজি একটা কাজ না, এটা আসলে বেশ কঠিন। আর আমি তো রেগুলার স্টুডেন্ট, আমার জন্য একটু বেশি কঠিন, টাইম বের করা অনেক টাফ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ফার্স্টের দিকে তোমাদের সাথে যেভাবে থাকতে পারবো, ধীরে ধীরে হয়তো এত টাইম দিতে পারবো না। সো তোমরা ফার্স্টের দিকেই আমার কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো। আমি এখন থেকে ভিডিও টিউটোরিয়ালগুলাই দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের কিন্তু এইখানে ফিডব্যাক দিতে হবে, তাছাড়া আদারওয়াইজ তো আমি ইন্সপায়ার্ড হব না। এই জন্য তোমরা আমাকে বুঝাবা যে এতজন তুমি যেই পড়তেছো কোনোভাবে আমাকে বুঝাবা, হ্যাঁ ভাই আমি আপনার টিউটোরিয়ালটা পড়তেছি, আমার কাছে ভালো লাগছে। ফিডব্যাক তো দিতে হবে। যেমন গ্রুপে তো অনেক স্টুডেন্ট, মানে অনেক মেম্বার, সেটা হচ্ছে প্রায় 700-র উপরে, কিন্তু ফিডব্যাক কারোই নাই। সো আমার কাছে তো এটা ফার্স্ট্রেশন অনেকটা, যে আমি কি করতেছি তাহলে, কেন। তা আমি বছর স্টার্টিং শুরু হয়েছে এই জন্য হয়তো। তো তোমাদের কিন্তু ফিডব্যাক দেওয়া উচিত। আর এই টিউটোরিয়ালটা শুধুমাত্র তোমাদের জন্য, অর্থাৎ যারা 2015 সালে এইচএসসি পরীক্ষা দিব, শুধু তোমাদের জন্য। সো অন্য কারো হাতে যেন না যায়, এটা তোমাদেরই এনশিওর করতে হবে। যাকে দিবা বলে দিবা যে অন্য কারো হাতে যেন না যায়, জাস্ট আমাদের 15 ব্যাচের মধ্যেই থাকে। আর অন্য কারো হাতে গেলে সেটা তোমার ইলিগাল ইউজ হইতে পারে, নাম টাম কেটে দিয়ে অন্যভাবে ইউজ করতে পারে, বা অন্য ঝামেলা হইতে পারে হইতেই। সো যেহেতু তোমার ছাড়া অন্যদের এটা তো লাগবে না, এই আইসিটি সাবজেক্ট এখনো তো জুনিয়রও তো আসে নাই, সো লাগবে না। সো তোমাদের মধ্যে লাগবে না যেহেতু, সো এমন কাউকের সাথে শেয়ার করার এটা কোনো মানে নাই। আর এই তো, তোমরা ভালোভাবে পড়ালেখা করো, নিয়মিত টাইম দাও। আশা করি এই সাবজেক্টটাতে তোমরা সবাই ভালো করবা। আর যে কোনো প্রবলেমে, কখনো যদি প্রবলেম ফেস করো, যে কোনো এই সাবজেক্ট অন্য সাবজেক্ট যে কোনো প্রবলেমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। গ্রুপটাতে এই জন্য খুলছি, সরাসরি ওইখানে যোগাযোগ করতে পারো, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। খুব বেশি প্রবলেম হলে তুমি আমার ভার্সিটিতে চলে আসো, আমার সাথে দেখা করো, প্রবলেম শেয়ার করো, কোনো প্রবলেম নাই। ওকে, ভিডিও টিউটোরিয়ালটা যদি তোমাদের ডাউনলোড করা প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা পেন ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নাই। অনেকের কম্পিউটার নাই, সেক্ষেত্রে তুমি মোবাইল আছে, ভালো মোবাইল আছে যেগুলোতে ভিডিও দেখা যায়, ওইগুলোতে ফরম্যাট বলে দাও আমাকে, আমি তোমাকে ওই ফরম্যাটেই দিচ্ছি। ওটা আমার জন্য কোনো ব্যাপার না, একটা ফরম্যাট করে দাও, এটা ব্যাপার না। তো আমি তোমাদের সবসময় চেষ্টা করব সহযোগিতা করার। তো তোমরা ভালোভাবে নিলে অবশ্যই হেল্পফুল হবে। আর এমন কিছু করো না যেটাতে আমি আবার ভুল বুঝি তোমাদের। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো করো।